হঠাৎ আয়শা খেয়াল করলো দূরে একটা ছেলে হেঁটে যাচ্ছে। ছেলেটা তো ইয়াসিনের মতো দেখতে। ছেলেটাকে দেখে আয়শা ডাকতে ডাকতে দৌড়াতে দৌড়াতে ওর কাছে হলো। এদিকে আয়শার ডাকে ছেলেটা দাঁড়িয়ে আয়শাকে বলল, আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে ডাকছেন? ছেলেটার মুখে কথাগুলো শুনে আয়শা ওর মুখের দিকে তাকিয়ে ছলো ছলো চোখে নিয়ে বলল, ইয়াসিন? ইয়াসিনকে? আপনি কি আমাকে বলছেন? বলে উঠল ছেলেটি। হ্যাঁ, তুমি তো ইয়াসিন, আমাকে চিনতে পারছো না? আমি আয়শা, তোমার বউ। আমার বউ মানে? দেখুন আপু, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি ইয়াসিন না। না, তুমি ইয়াসিন, তুমি আমাকে চিনতে পারছো না? কি হয়েছে তোমার? দেখুন আপু, জানি না আপনি কাকে ভাবছেন আমাকে, কিন্তু বিশ্বাস করেন আমি ইয়াসিন না। আমার নাম তো আলামিন। আলামিন? না, আমি বিশ্বাস করি না। তুমি আলামিন না, তুমি ইয়াসিন। আরে কি মুশকিল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? আমার নাম আলামিন, আমার বাসা তো ওই পাহাড়ের পাশে যে জঙ্গল আছে ওখানে। আমি আসছি আমার এক বন্ধুর সাথে এখানে বিয়ে বাড়িতে। উফ, আমি এবার সত্যি জ্ঞান হারিয়ে ফেলবো। তুমি কিভাবে আলামিন হও? তুমি আমার ইয়াসিন। আয়শা ও আলামিন নামে ছেলেটার কথার মাঝে সেখানে আশা দৌড়ে চলে আসে। আশা কাছে আসতে বলল, আশা দেখ, ইয়াসিন ও আমার ইয়াসিন। কিন্তু এই কথাটা ও কোনোভাবে স্বীকার করছে না। ও বলছে ওর নাম আলামিন। আপু দেখেন না, সে তখন থেকে ওনাকে বলছে আমি ইয়াসিন না, আমি অন্য ছেলে, আমার নাম আলামিন। কিন্তু উনি পাগলের মতো কিসব বলে যাচ্ছে। ওনার মাথায় কি সমস্যা নাকি? না ভাইয়া, ও ভালো। আসলে ও ওর বরকে হারিয়েছে। ওর বর ছিল একটা জিন, সে জিনটা নাকি হুবহু আপনার মতো দেখতে। সেজন্য আয়শা আপনার সাথে এমনটা করছে। আপনি কি আসলে ইয়াসিন নন ভাইয়া? না আপু, আমি ইয়াসিন নই। আর কতবার বলবো? আর উনি বলেছে ওনার স্বামী একটা জিন, কিন্তু আমি তো মানুষ, তাহলে কেমনে কি ভাবুন তো একবার। ইয়াসিন, দয়া করে এমনটা করো না। আমার দিকে তাকিয়ে ভালো করে দেখো, আমি তোমার বউ আয়শা। আলামিন বলল, আপনি আমার বউ হতে যাবেন কোন দুঃখে? আমার তো বউ তো বাড়িতে, আমি বিবাহিত। আর আপনি আমার বউ না, আমার বউয়ের নাম মাইশা। কি, তুমি বিবাহিত? তোমার বউ আছে? তাহলে আমি কে? তুমি আমাকে রেখে কাকে বিয়ে করেছো? পুরো আপনার মাথায় প্রবলেম আছে আপু। আপনার সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। আমি চলে যাচ্ছি। এই কথাটা বলে আলামিন ছেলেটা ওর বাড়ির থেকে যেতে লাগলো। এদিকে ইয়াসিন তখনও কান্না করতে করতে আয়শাকে বলতে লাগলো, আশা, ইয়াসিন চলে যাচ্ছে, ওকে থামা। ইয়াসিন, যেও না। আয়শা, ওর সাথে তো কথা বললি, সবই তো শুনলি। আমার মনে হয় ও সত্যি কথা বলছে। ও ইয়াসিন না, ও আলামিন। আমার চোখ ভুল হতে পারে না। আশা শোন, এমন তো হতে পারে ও আসলে ইয়াসিন, কিন্তু ওর স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই আমাকে চিনছে না। তা তো জানি না, হতে পারে। চল আমার সাথে। কোথায় যাব? ওর পিছু পিছু ওর বাড়িতে যাব। ওর বাড়িতে গেলে বুঝবো ও আসলে ইয়াসিন নাকি আলামিন। কি বলিস? শেষ বিকেল হয়ে গেছে, একটু পর সন্ধ্যা নামবে। এখন ওদিকে যাওয়া যাবে না, জায়গাটা ভালো না, পাহাড়ি অঞ্চল, জঙ্গলের দিকে। তাহলে তুই থাক, আমি একা যাচ্ছি। আরে থাম, একা যাস না, দাঁড়া, আমিও সাথে যাচ্ছি। এ বলে আয়শা ও আশা দুজনে আলামিন ছেলেটার পেছন পেছন যেতে লাগলো। দুজনে পেছনে আসছে। এই দেখে আলামিন দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, আপনারা আমার পেছন পেছন আসছেন কেন? দরকার আছে তাই। কি দরকার? দেখুন, একটু পর সন্ধ্যা হবে, ওদিকে যাবেন না, আপনার তো এই সমস্যা হবে। হোক, যা হয় হবে। আমি তোমার পিছু পিছু তোমার বাড়িতে যাব, গিয়ে তোমার মা বাবার সাথে কথা বলবো। এসব পাগলামির মানে কি? দেখুন, শেষবারের মতো বলছি, চলে যান এখান থেকে। না, যাবো না, এতে যা হয় হোক। আপনার মাথায় আসলেই সমস্যা আছে। আসেন, আমার পিছু পিছু আসেন, পরে কোনো ঝামেলা হলে আমাকে দোষ দিতে পারবেন না। এই কথাটা বলে আলামিন ওর বাড়ির দিকে যেতে লাগলো। আয়শা ও আশা এরা আলামিনের পিছু পিছু ওর বাড়িতে চলে গেল। এদিকে আলামিনের পেছন পেছন দুটো মেয়ে বাড়িতে আসলো। এই দেখে আলামিনের বাবা রুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলো, আলামিন, এরা কারা? কোথা থেকে আসলে তুই? বাবা, আমি আমার বন্ধুর সাথে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, এখানে এই আপুটার সাথে দেখা। দেখো না বাবা, উনি বলছে আমি নাকি ইয়াসিন। ওনাদের কত করে বোঝালাম আমি ইয়াসিন না, আমার নাম আলামিন, উনি বিশ্বাস করছে না। উল্টো আমাকে বলছে আমি নাকি ওনার বর, উনি আমার বউ। ছেলের মুখে এসব কথা শুনে আলামিনের বাবা বললেন, তোমরা কে মা? আলামিন যা বলেছে এসব কি সত্যি? হ্যাঁ সত্যি আঙ্কেল। দয়া করে আপনি সত্যিটা বলুন না, ও আলামিন না ও ইয়াসিন। দেখো মা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলের নাম ইয়াসিন না, আলামিন। না না, আমি বিশ্বাস করি না। ও আমার ইয়াসিন, আমার স্বামী, আমি ওর বউ। আপনি সত্যি করে বলুন না, ওকে কোথায় পেয়েছেন? ওকে স্মৃতি হারিয়েছে? কি বলো এসব? দেখো মা, তোমার এই বাবার মতো বয়স্ক হয়ে একটা কথা বলছি, তুমি ভুল ভাবছো। আমার ছেলে আলামিনের কোনো স্মৃতি হারায়নি। ও সুস্থ আছে, সন্ধ্যা হয়ে আসছে, তোমরা ফিরে যাও। না, আমি যাব না। আমাকে সত্যি কথাটা না বললে যাব না। আলামিনের বাবা বলল, আমাকে জোর করতে বাধ্য করো না, চলে যাও। এই বলে আলামিনের বাবা রেগে আশা ও আয়শাকে বাড়ি থেকে বের করে দিলেন। বাড়ি থেকে বের করায় আশা আয়শাকে বলল, আগেই বলেছি এ ছেলে ইয়াসিন নয়। এখন বিশ্বাস হলো তো? চল আয়শা, রাত নেমে গেছে। না, আমি যাব না, তুই ফিরে যা আশা, তোর খালার বাড়িতে ফিরে যা। কি বলিস? তোকে এখানে রেখে চলে যাবো ভাবলি কি করে? এতে তোরই ভালো হবে। আমার সাথে এখানে থাকতে পারবি না, তুই যা, আমার জন্য চিন্তা করিস না। কিন্তু? কোনো কিন্তু না, রাত হবার আগে তোর খালার বাড়িতে চলে যা। আর শোন, আমি এখানে এই কথাটা আমার মা বাবাকে বলিস না, আমি না বলা পর্যন্ত। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি, কেমন? নিজের দিকে খেয়াল রাখিস। এই কথাটা বলে আশা চলে গেল। আয়শা একা দাঁড়িয়ে রইল আলামিনদের বাড়ির বাইরে। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা খনিয়ে রাত নামলো। অন্ধকার রাতে আয়শা একা দাঁড়িয়ে আছে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আলামিনের বাবা আয়শার কাছে এসে বললেন, আসো, আমার সাথে আসো। আয়শা বলল, কোথায় যাব? কোথাও যাব না আমি।
যা বলি শোনো, আমার সাথে আসো। এই কথাটা বলে আলামিনের বাবা আয়শাকে নিয়ে ওনার বাড়িতে আবারও চলে গেলেন। আয়শাকে নিয়ে ভিতরে গিয়ে আলামিনের বাবা বললেন, যাও মা, ফ্রেশ হয়ে নাও, রাত হয়ে গেছে, আমাদের সাথে রাতের খাবার খাবে। না আঙ্কেল, আমার কথা নেই, আপনারা খান, আমি খাবো না। আলামিনের বাবা বলল, যেটা বলেছি সেটা করো, তুমি ইয়াসিনের বিষয় জানতে চাও না? চাইলে যা বলি তাই করো। আলামিনের বাবার কথায় আয়শা ফ্রেশ হয়ে ওদের সাথে খাবার খেতে লাগলো। খাবার সময় আলামিনের বাবা বললেন, আমাদের খাবার বেড়ে দিচ্ছে, দেখো। কে ও? কে জানো? ও আলামিনের বউ। ও আলামিনকে তুমি ইয়াসিন ভাবছ? আচ্ছা আঙ্কেল, ওকে আসলে ইয়াসিন নয়। না মা, ও ইয়াসিন নয়। তাহলে হুবহু ইয়াসিনের মতো দেখতে কিভাবে? কিন্তু আপনি কি ইয়াসিনের বিষয়ে কিছু জানেন? আমার মনে হয় জানি। এটা একটা ইতিহাস বললে সবাই চমকে উঠবে, বিশ্বাস করতে চাইবে না। আপনি বলুন আঙ্কেল, আমি সবটা শুনবো। ঠিক আছে, শোনো তবে। এ বলে আলামিনের বাবা ঘটনা বলতে শুরু করলেন। আলামিনের বাবা সব ঘটনা বলতে শুরু করলে উনি বললেন, মা আয়শা শোনো, আলামিন তুইও শোন, কারণ ঘটনাটা শুনে তুইও চমকে উঠবি। আমি আগে পেশায় ছিলাম একজন কবিরাজ, এখন কবিরাজি করি না, ছেড়ে দিয়েছি। আগে করতাম। আমাদের এলাকা আগে থেকে জঙ্গল। আমি একদিন কাজ শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমি জঙ্গলের রাস্তা ধরে ফিরছিলাম। হঠাৎ আমি দেখতে পাই একটা বড় গাছের নিচে দুটো বাচ্চা খেলা করছে। বাচ্চা দুটোকে দেখে আমি মনে মনে ভাবি, আরে এই সন্ধ্যাবেলা এখানে বাচ্চাগুলো আসলো কোথা থেকে? আমি বাচ্চা দুটোর কাছে গিয়ে আশেপাশে ডাকতে থাকি, এখানে কেউ আছেন? এরা কার বাচ্চা? কিন্তু আমার কথার কোনো আওয়াজ আসছে না। এই সন্ধ্যার সময় দুটো বাচ্চা জঙ্গলে, একটু পর রাত হলে তো বাঘ শিয়াল খেতে পারে, এই ভেবে আমি একটা বাচ্চাকে কোলে নিয়ে দ্রুত বাড়িতে চলে আসি। বাড়িতে এসে লাইট নিয়ে আবার সেখানে যাই আরেকটা বাচ্চাকে নিয়ে আসতে, কিন্তু সেখানে গিয়ে দেখে আসা বাচ্চাটা সেখানে নেই। খুব খারাপ লাগছিল তখন। আমি ভেবেছি ওই বাচ্চাটাকে মনে হয় শিয়াল কুকুরে খেয়েছে। যাই হোক, আমি বাচ্চাটাকে না পেয়ে বাড়িতে ফিরে আসি। সেই রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি দুইজন খুব উঁচা লম্বা আমাকে এসে বলছে, রহিম মিয়া, তুমি যে আজ জঙ্গল থেকে বাচ্চাটাকে নিয়ে আসছো, সে আসলে কোনো সাধারণ বাচ্চা না, ও জিনেদের বাচ্চা। বাচ্চা দুটো মানুষ রূপে খেলা করছিল। তুমি হয়তো না বুঝে বাচ্চাকে মানুষ ভেবে নিয়ে আসছো, যেহেতু তুমি বাচ্চাটাকে ফিরিয়ে দাও। কাল সন্ধ্যাবেলা বাচ্চাটাকে যেখানে পেয়েছো সেখানে রেখে যাও। এই কথাটা বলার পর সপ্তাহে আসা ওই জিন দুটো চলে যায়। এদিকে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙে যাবার পর বুঝতে পারি আসলে ও জিনের বাচ্চা। জিনেরা বলেছিল ওনাদের বাচ্চাটাকে ফেরত দিতে, কিন্তু আমাদের কোনো সন্তান না থাকায় আমি জিনদের ওদের বাচ্চা দিতে রাজি হয়নি। আমি কবিরাজ ছিলাম, তাই ওই জিনের বাচ্চাটাকে বন্দি করে রাখি। আমার এমন অবস্থা দেখে সেই জিনেরা সশরীরে আমার সাথে দেখা করে আর কথা বলে। জিনেরা আমার সাথে দেখা করে আমি ওদের বলি, আমি বাচ্চাটা ফিরিয়ে দেব না, ওকে আমরা আদরে বড় করব নিজের ছেলের মতো। আমার এমন ব্যবহার আর অনুরোধে সেই জিনেরা আমাকে বলে, ঠিক আছে, তোমার যেহেতু সন্তান নেই তাহলে ওকে তুমি বড় করো, কিন্তু যখন ওর বয়স 40 বছর হবে তখন আমরা ওকে নিয়ে যাব। এই 40 বছর ও তোমার কাছে থাকবে নিজের ছেলের মতো। জিনদের কথায় আমি রাজি হই আর তাদের সন্তানকে নিজের সন্তানের মতো বড় করতে থাকি। আর সেই জিনের সন্তানটা কি জানিস? সেটা আর কেউ না, তুই আলামিন। বাবার মুখে এসব কথা শুনে আলামিন যেন আকাশ থেকে পড়ল। আলামিন জিন সেটা ও আজ প্রথম জানলো। কথাটা শুনে আলামিন বলল, কি আমি জিন? বাবা এসব কি বলছো? সব সত্যি কথা বাবা, তুই সত্যি জিনের সন্তান। তোর বয়স এখন 25 বছর, তোর বয়স 40 হলে জিনেরা তোকে নিয়ে যাবে। এদিকে আলামিনের বাবার মুখে কথাগুলো শুনে আয়শার চোখে পানি চলে আসলো। কান্না ভরা চোখে আয়শা বলল, ও যদি সত্যি আলামিন হয় তাহলে আমার ইয়াসিন কোথায়? ওর কথা কিছু জানেন? জানলে বলেন। দেখো মা, ঘটনার শুরুতে বললাম না জঙ্গলে দুটো বাচ্চাকে দেখেছিলাম? আসলে ওরা দুজন যমজ ভাই। একটা বাচ্চাকে আমি নিয়ে আসছি, ও হলো আলামিন। আর একটা বাচ্চা তো জিনদের কাছে রয়ে গেছে, সে হলো ইয়াসিন। ইয়াসিন ও আলামিন যমজ ভাই। আমার ধারণা তাহলে ভুল। ও ইয়াসিন না, ইয়াসিনের ভাই আলামিন। আঙ্কেল, আপনি তো বললেন আপনি কবিরাজ, আর আপনার সাথে ইয়াসিনের পরিবারের সাথে যোগাযোগ হয়, কথা হয়। আমাকে দয়া করে বলবেন ইয়াসিনের কি হয়েছে? ওকে আদৌ বেঁচে আছে নাকি সত্যি মারা গেছে? দেখো মা, সন্ধ্যার সময় তুমি যখন আলামিনের সাথে আমার বাড়িতে আসছিলে, আমি তখনই বুঝে গেছি কিছু একটা ঝামেলা আছে। তাই তখন আমি ইয়াসিনের বাবা ও দাদার সাথে কথা বলেছি। তাই সত্যি কি বললো ওনারা? বলেন না ইয়াসিনের কি হয়েছে, ওকে আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে? দেখো মা, শান্ত হও, নিজেকে সামলাও। তোমার স্বামী ইয়াসিন সত্যি আর বেঁচে নেই, ও মারা গেছে। ইয়াসিন মারা গেছে কথাটা শুনে আয়শা ধপাস করে মাটিতে বসে পড়ল। শরীরে যেন কোনো শক্তি পাচ্ছে না আয়শা, চোখ দিয়ে বেয়ে পড়ছে পানি। কাঁদতে কাঁদতে আয়শা বললেন, মারা গেছে? আমার কলিজা মারা গেছে তাই না? আমাকে যাবার সময় বলেছিল যুদ্ধে যাচ্ছে, কিন্তু যুদ্ধে গিয়ে আর ফিরবে না, মারা যাবে তা তো বলেনি। আলামিনের বাবা বলল, না মা, তুমি ভুল ভাবছো, তোমার ধারণা ভুল। কারণ ইয়াসিন যুদ্ধ করতে গিয়ে মারা যায়নি। কি? তাহলে কিভাবে মরেছে? ইয়াসিন যুদ্ধ শেষে তোমার কাছে আসছিল, কিন্তু তোমার মা বাবা একজন কবিরাজের কাছে গিয়ে কবিরাজ নিয়ে এসে তোমার বর ইয়াসিনকে মেরে ফেলে। ইয়াসিনকে মেরে ফেলা হয়েছে, আর সেটা কবিরাজের মাধ্যমে করেছে তোমারই মা বাবা। উফ, আমি কি শুনলাম? আমি আর পারছি না। আমি এসব কথা শোনার আগে মারা যাচ্ছি না কেন? শান্ত হও মা, তোমার মা বাবাই এই গল্পের আসল ভিলেন।
তোমার মনে আছে ওরা কবিরাজ নিয়ে এসে তোমার কোমরে তাবিজ বেঁধে দিয়েছিল? আসলে ওই তাবিজটা বেঁধে দেওয়ার কারণে ইয়াসিনের পরিবারের কেউ এতদিন তোমার কাছে আসতে পারেনি। তুমি তোমার কোমরে তাবিজটা করে ফেলো, দেখো কিছুক্ষণের মধ্যে ইয়াসিনের মা, বাবা, দাদা সবাই তোমার কাছে চলে আসবে। আলামিনের বাবার কথায় আয়শা তাড়াহুড়ো করে কোমরে থাকা তাবিজটা খুলে ফেললেন। তাবিজটা খোলার কিছুক্ষণ পর ঠিকই ইয়াসিনের মা, বাবা ও দাদা সবাই এসে হাজির হলো। ইয়াসিনের মা, বাবা ও দাদাকে দেখে আয়শা চিৎকার করে কান্না করতে লাগলো। এ যেন বুক ফাটা কান্না। আয়শার কান্না দেখে সেখানে থাকা সবার চোখে পানি চলে আসলো। সবাই কান্না করতে লাগলো। আয়শা কান্না করতে করতে একসময় সবার সামনে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এদিকে আয়শা জ্ঞান হারায় কিছুক্ষণ পর ওর জ্ঞান ফেরানো হয়। তখনও সবাই ওখানে ছিল। আয়শার জ্ঞান ফিরতে ইয়াসিনের দাদা বলেন, জানি আজ হয়তো ইয়াসিনের কথা শুনে তুমি অবাক হয়েছ। হয়তো তোমার মা বাবার জন্য এখনো ঘৃণা হচ্ছে। তোমার মা বাবার ওপর আমারও অনেক রাগ ও ঘৃণা। আমি চাইলে তোমার মা বাবাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু পারিনি দুইটা কারণে। এক, ওনাদের মারলেও আমার নাতি ইয়াসিন আর ফিরে আসবে না। দ্বিতীয়ত, তোমার মতো ভালো একটা মেয়ের মা বাবা ওরা। আয়শা, আমি সবসময় মানুষদের ভয় পেতাম। মানুষের প্রতি আমার একটা ভয় কাজ করতো সবসময়। কিন্তু তুমি আমার সব ধারণা পাল্টে দিয়েছ। আমি কখনো ভাবিনি তুমি আমার নাতি ইয়াসিনকে এত ভালোবাসবে। তোমার ভালোবাসা আসলে সত্যি, কিন্তু দেখো তোমার মা বাবা তোমার এই সত্যিকারের ভালোবাসা বুঝলো না। কবিরাজ নিয়ে এসে ইয়াসিনকে মেরে ফেললো। ইয়াসিনের বাবা বলল, যে কবিরাজ ইয়াসিনকে মেরেছিল আমরা তার বংশ নির্বংশ করে দিয়েছি, মেরে ফেলেছি ওই কবিরাজকে। আমরা চাইলেও তোমার পরিবারের সবাইকে শেষ করে দিতাম, কিন্তু তোমার মতো ভালো মেয়ে যে ঘরে আছে সে ঘর নষ্ট করে কিভাবে? তুমি খুব ভালো, তুমি প্রমাণ করে দিয়েছো সত্যিকারের ভালোবাসা বলতে কিছু আছে। ইয়াসিনের মা বলল, আমার আর কিছু বলার নেই। আমি আমার ছেলে ইয়াসিনকে হারিয়েছি। তোমার মতো মিষ্টি ছেলের বউ পেয়ে রাখতে পারিনি, তবে আমি মাঝে মাঝে তোমার কাছে আসবো, তোমার খোঁজ দেব। আলামিনের বাবা বলল, মা আয়শা, সবার ভালোবাসা পূর্ণতা পায় না। তোমার সত্যিকারের ভালোবাসার পরিণতি সে এরকমই হয়েছে। আমি বলি কি, তুমি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসো। আলামিন বলল, হ্যাঁ আশা, তোমার এই কাহিনী শুনে আমি খুব মর্মাহত, খুব কষ্ট লাগলো। ইয়াসিন আমার ভাই, আমি আমার ভাইকে ছোটবেলায় দেখলেও বড় হয়ে দেখতে পেলাম না। বাবা ঠিকই বলেছে, তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাও। আমি ভাই হিসেবে তোমাকে সবসময় সাহায্য করব। এদিকে তখনই আলামিনের বাবা ইয়াসিনের বাবাকে বললেন, ভাই সাহেব, আপনি আপনার এক ছেলেকে হারিয়েছেন। আমি চাই না আপনার আরেক ছেলেকে হারান। আলামিন আপনার ছেলে, আপনারা চাইলে আলামিনকে আপনাদের কাছে নিয়ে যেতে পারেন। ইয়াসিনের বাবা বলল, নিয়ে যাব, কিন্তু সময় হলে ও আরো কয়েক বছর আপনার কাছে থাকবে। আমি ওর বাবা হলেও আপনি ওকে বড় করেছেন। বাবার ভালোবাসা স্নেহ দিতেন, আপনাকে কষ্ট দিয়ে ওকে এখানে নিয়ে যেতে চাই না আমি। আলামিনের বয়স 40 বছর হলে তবেই ওকে নিয়ে যাব। আমরা এখন চলে যাচ্ছি। মায়েশা, তুমি কিছু বলছো না যে? আমি আর কি বলবো বাবা, আমার আর কি বা বলার থাকবে? গল্পে সবাই আছে, আমার ইয়াসিন নেই। ইয়াসিনের বাবা বলল, তোমার ভালোবাসা হারানোর কষ্ট আমরা বুঝি মা, তবুও বলছি স্বাভাবিক জীবনে ফিরে আসো। আমরা মাঝে মধ্যে আসবো তোমার কাছে। ভালো থেকো মা। ইয়াসিনের দাদা বলল, আমাদের দোয়া ও ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে। ইয়াসিনের মা বলল, নিজের খেয়াল রেখো মা, ভালো থেকো। এই কথাটা বলে ইয়াসিনের দাদা, মা ও বাবা ওরা চলে গেলেন। ওরা সবাই চলে যাবার পর আয়শা কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, আলামিন ভাইয়া, আসলে আমাকে মাফ করে দেবেন। আমি তো বুঝতে পারি নাই আপনি ইয়াসিন না আলামিন। কি করব বলেন, দুজন তো একই রকম দেখতে। আমি তো ভালোবাসায় অন্ধ ছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আরে বোন, তুমি মাফ চাচ্ছ কেন? তুমি প্রকৃত প্রেমিক। তোমার জায়গায় আমি হলো এই কাজটাই করতাম। মাফ চেয়ে আমাকে লজ্জা দিও না। আপনি আপনার বউ ও পরিবারকে নিয়ে সুখে থাকবেন, ভালো থাকবেন। আমি এখন চলে যাচ্ছি, বিনা কারণে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের, সেই জন্য মাফ করবেন। আলামিনের বাবা বলল, মা তুমি একাই যাবা? আলামিন এগিয়ে দিক, না আঙ্কেল একা যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যেও, ভালো থেকো। আলামিন ও তার পরিবারকে বিদায় দিয়ে আয়শা ওর বান্ধবী আশার খালার বাড়ির দিকে আসতে লাগলো। আশা হাঁটছে ঠিকই, কিন্তু ওর মনে হচ্ছে মাথা ঘুরছে। ইয়াসিন বেঁচে নেই এই কথাটা যেন কোনোভাবে মানতে পারছে না। এসব চিন্তা করতে করতে আয়শা হঠাৎ করে মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়, আর সাথে সাথে রাস্তায় চলা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আয়শা অ্যাক্সিডেন্ট করার পর ওকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আশার সাথে সাথে আয়শার মা বাবাকে ফোন করে সবটা বলে। আয়শার মা বাবা আয়শার অ্যাক্সিডেন্টের কথা শুনে দ্রুত হাসপাতালের দিকে চলে আসে। ততক্ষণে ডাক্তার আয়শার চিকিৎসা শুরু করে দিয়েছেন। আয়শা পেটে আর মাথায় প্রচুর আঘাত পান। ডাক্তার আয়শার অবস্থা ভালো না বুঝতে পেরে ওকে আইসিইউতে পাঠিয়ে দেন। এদিকে মেয়ের এমন অবস্থা দেখে আয়শার মা বাবা কাঁদতে কাঁদতে ডাক্তারকে বলেন, ডাক্তার সাহেব, যত টাকা লাগে আপনি দয়া করে আমার মেয়েকে বাঁচান। আমার একটা মাত্র মেয়ে, প্লিজ। ডাক্তার বলল, দেখুন ভাই, সবসময় টাকা ম্যাটার করে না। টাকা দিয়ে তো আর জীবন পাওয়া যায় না। আমরা ডাক্তার, রোগীকে সুস্থ করা আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করছি। আপনার মেয়ে খুব গুরুতর আহত হয়েছে, ওর অবস্থা বলতে গেলে ভালো না। আমরা ওর কিছু টেস্ট দিয়েছি, ওগুলো রিপোর্ট না আসা পর্যন্ত কি হয় বলা যাচ্ছে না। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। ডাক্তারের কথায় আয়শার মা বাবা অপেক্ষা করতে লাগলো। রুমের বাইরে থেকে বেডে আয়শাকে আহত অবস্থায় শুয়ে থাকতে দেখে আয়শার মা বাবা অঝরে কাঁদতে লাগলো। এদিকে এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। কিছুক্ষণ পর বড় ডাক্তার আয়শার মা বাবাকে ডাকলেন। ডাক্তারের ডাকে আয়শার মা বাবা কাছে যাওয়ার ডাক্তার বললেন,
আমি ও আমার টিম আয়েশার টেস্ট রিপোর্ট দেখলাম। আয়েশার রিপোর্টে যা এসেছে দেখে যা বুঝলাম, আপনাদের মেয়ে আর বাঁচবে না। আয়েশার বাবা বলল, কি? আপনি কি বলছেন ডাক্তার? আমার মেয়ে বাঁচবে না কেন? ও কি হয়েছে? দেখুন, জীবন মরণ আল্লাহর হাতে। তবুও আমরা তো ডাক্তার, আমরা রোগীর অবস্থা দেখতে ধারণা করে বলতে পারি। আপনার মেয়ে পেটে আর মাথায় আঘাত পাওয়ার কারণে ওর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাছাড়া বড় যে সমস্যাটা, ওর ব্রেনে আঘাত পেয়ে ব্রেনে রক্ত জমাট বেঁধেছে। এখন আমরা যদি রিস্ক নিয়ে ওর অপারেশন করাই তাহলে বাঁচার চান্স মাত্র 1%। তার চেয়ে ভালো মেয়ের সাথে গিয়ে শেষবারের মতো দেখুন, কথা বলুন, একটু পর ওর জ্ঞান ফিরবে। এই কথাটা বলে ডাক্তার চলে গেল। এদিকে আয়েশার মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনলেন? একমাত্র আদরের মেয়েকে এভাবে হারাতে হবে? এভাবে আয়েশার মা বাবা এক দৌড়ে আয়েশার কাছে গিয়ে কান্না করতে লাগলো। এদিকে কিছুক্ষণ পর আয়েশার জ্ঞান ফিরল। আয়েশার জ্ঞান ফিরতে আয়েশা খুব কষ্টে আস্তে আস্তে বলে উঠল, মা, বাবা, তোমরা আসছো? বাবা, আমি চোখে অন্ধকার দেখছি, কথা বলতে কষ্ট হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। তবে মারা যাওয়ার আগে একটা কথা বলতে চাই। ইয়াসিনকে আমি সত্যি খুব ভালোবাসতাম বাবা। আমার ইয়াসিনকে তোমরা মেরে ফেলেছ। আমি বা আর বেঁচে থেকে কি করব? তোমরা অনেক ভালো থেকো। ইয়াসিনের মতো তোমাদেরও অনেক ভালোবাসি। মেয়ের মৃত্যুর সময় এমন কথা শুনে আয়েশার মা বাবা কান্না করতে লাগলো। আয়েশার বাবা বলল, হ্যাঁ মা, আমি দোষী। আমি কবিরাজ নিয়ে এসে ইয়াসিনকে মেরে ফেলেছি। কি করব বল? তুই যখন ইয়াসিনকে বিয়ে করলি, কথাটা শুনে অনেক রাগ হয়েছিল। নিজের একটি মাত্র মেয়ে, সে কিনা হবে জিনের বউ। পাড়া প্রতিবেশীকে কি জবাব দিব? উপায় না পেয়ে গোপনে কবিরাজ নিয়ে এসে ইয়াসিনকে মেরে ফেলেছি। কিন্তু বিশ্বাস কর, আমি জানতাম না তোদের ভালোবাসা এত গভীর। বাবার মুখে এসব কথা শুনে আয়েশার শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়ে ছটফট করতে লাগলো। এদিকে মেয়ের এমন অবস্থায় আয়েশার বাবা চিৎকার করতে লাগলেন। আয়েশার বাবার চিৎকারে ডাক্তার আসতে আসতে আয়েশা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আয়েশা মারা যাওয়ায় ইয়াসিনের দাদা ও বাবা রেগে গিয়ে কিছুদিন পর আয়েশার বাবাকে প্যারালাইজ করে দেন। আয়েশার বাবা বেঁচে আছেন, কিন্তু ওনার হাত পা অবশ হয়ে গেছে।